এই ২ বছরে আমি বেশ কিছু জিনিস উপলব্ধি করেছি নিজেকে দিয়ে। জীবনে চলার পথে কী হারিয়েছি সেটা না ভেবে কী পেয়েছি, কাদের পেয়েছি তাদের নিয়েই এগিয়ে চলা উচিত আমার মনে হয়। আমি এই কদিনে এই জিনিসগুলোকে খুব রিয়েলাইজ করেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকলের সুস্থতা কামনা করি। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় দেখলেই দাদা ভাইয়ের ব্লাড টেস্ট করা হলো, যেটা হাসপাতাল থেকে করতে দিয়েছে। তারপরেই আমি কিন্তু বাকি কাজ করা হয়ে গিয়েছে, রান্নাঘরে চলে এসেছি। বিশেষ কিছুই রান্না হবে না। গতকাল রাতে ডাল ভিজিয়েছিলাম, ওটাই বড়া করে তরকারি করব। আর এখানে দাদা ভাইয়ের জন্য কিছু পাতা আনা হয়েছে, তাই এগুলো যেহেতু আগে পরে আনা হয়েছে তাই একটু বুঝে শুনে গুছিয়ে রাখলাম কেটে, যাতে একটু বেশি দিন সঞ্চয় করে রাখতে পারি। সকালবেলাটায় বেশ চাপেই থাকে, যেহেতু সম্পূর্ণটা একার ওপরেই হয়ে যায়। আর যতক্ষণই দাদা ভাই বা বাকিরা ঘুমোয় ওইটুকু সময় কিন্তু অনেক কিছু কাজ আমাকে করে নিতে হয়, কারণ ওরা উঠে যাওয়া মানে আমার চাপটা আরও বেড়ে যায়। এখানে বেশ কিছুটা বড়া না আমি বেশি করে বেটে নিয়েছিলাম, ছোলার ডাল বেটে কিছুটা তুলে রেখেছি ফ্রিজে, আর একদিন করব আর বাকিটা করছি। দাদাভাই উঠে গেছে, যেহেতু ব্লাড টেস্ট করে গেছে, তারপরেই বাথরুমে গেল। আর বাথরুমে তো অনেকক্ষণ সময় লাগে, এটা প্রতিদিনের যেহেতু খায়। আগে ভিজিয়ে খাওয়াতাম, কিন্তু ডক্টর বলেছে ভিজিয়ে খাওয়ালে জলটা চলে যাচ্ছে, তাই ওটা এইভাবেই খাওয়ালাম। সাথে সাথে রান্নাঘরের কাজও চলছে। ভিডিওর শুরুতেই কিছু কথা বললাম, তা আজকে কিছু কথা বলবো, কিন্তু ইউটিউবের কারোর সম্বন্ধেই না, এটা একদমই ব্যক্তিগত। হয় না, তোমাদের সাথে গল্প করতে করতে মনের অনেক কথা আমরা শেয়ার করে ফেলি। এখানে কিন্তু দাদা ভাইয়ের জন্য হরলিক্সটাও বানিয়ে নিলাম। একটা একটা করে প্রত্যেকটা জিনিসই করব। তা যখন দাদা ভাই রোগটা ধরা পড়েনি তখন কিন্তু আমাদের সাথে প্রচুর মানুষ ছিল, প্রচুর। শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, সবাই মাতামাতি, আমাদের নিয়ে আসা যাওয়া, হই হুল্লোড়। আর হাত দুটো দেখাচ্ছি দেখো, সেদিন চৈতালিদের বাড়িতে সেই খাট আর আলমারি সরাতে গিয়ে খাটের মধ্যে দেয়ালে চেপে গিয়ে আমার কিন্তু শাখাটা, এটা ফাইবারের শাখাটা বেড়ে গেছে। তা তোমাদের দাদাভাই অনেকবারই বলেছিল যে শাখার পরাবো করে, হয়ে আর ওঠেনি। তা ওটাই দেখালাম যে সময় আর হচ্ছে না যে বেরোবো। তা যেটা বলছিলাম, তা অনেক মানুষ আমাদের সাথে ছিল। যখন দাদাভাই অসুস্থ ছিল তখনও অনেক মানুষ আমাদের সাথে ছিল। শ্বশুর বাড়ি থেকেও আসতো, জায়রা আসতো, এসেছিল, 1-2বার এসেছিল দেখতে। যখন ক্যান্সার রোগটা ধরা পড়লো না, তখন কিন্তু তারপর একবার এসেছিল আমার মেজ ভাসুর, পিস শ্বশুর, কাকি শাশুড়ি আর শাশুড়ি এসেছিল, আর একটা যা। তারপর কিন্তু আজ 2 বছর হতে যায়, কারোর হদিশ নেই। কেউ একটা ফোন নয়, কিছু নয়। জায়গা সম্পত্তি যা ছিল, খুব বেশি শ্বশুরবাড়িতে ছিল না। আর এখানে দেখো বাতাসা দিয়ে ওটস বানিয়ে নিচ্ছে, আর একদিকে তরকারিও হচ্ছে। তা যা ছিল সেখানে আমাদের সম্পত্তিগুলো তারা নিয়ে নিয়েছে। আমরা যখন বললাম যে তোমার ভাইয়ের ট্রিটমেন্ট করাবো, আমাকে কিছু টাকা তোমরা দাও, জমির দরুন তোমরা নিয়ে নাও, আমরা আর কোনো দিন শ্বশুরবাড়ি যাব না ভাগ নিতে। তারা কি বলল জানো, বাবা চলে গেছে, বাবা তো ভাগ করে দিয়ে যায়নি, তোদের কোথায় জমি আছে এসে বুঝে নে। তা ইতিমধ্যে কিন্তু আমার চাদরও পাল্টানো হয়ে গেছে, বানটি কিন্তু সাইডেই বসে আছে। আর এখন আমার রায়বাঘিনী ননদিনী এসেছে, সে কিন্তু দুধ চা খেতে খুব ভালোবাসে। তোমরা সবাই বলো যে ননদের খেয়াল রেখো, ও তোমাকে খুব ভালোবাসে। সত্যি আমাদের ভালোবাসে, আমি কিন্তু খেয়ালও রাখি আমার ননদের, কি ভালোবাসে, কি খেতে চায়, সবটাই। ওকে আমি মেয়ে বলি। এখানে বাপের বাড়ি যাবে একটা টিফিন বক্স, আর একটা টিফিন বক্সে বড়া তুলে রাখলাম, দাদা ভাই বা বাকি বিকালে সবাই চা দিয়ে খাবে। তো এইভাবেই কিন্তু আমি কাজগুলোও করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে।
তা সেই হলো শ্বশুরবাড়ির ঘটনা। তা শ্বশুরবাড়ির জমি পাওয়ার হলো না, আশাও করি না। তো ভগবানের কাছে একটাই চাওয়া, আমার ভালোবাসার মানুষটাকে যেন সুস্থ করে তুলতে পারি। ও সুস্থ হলে আমি ভাড়া বাড়িতেও কাটিয়ে দিতে রাজি আছি। কাজকর্মকে আমি কখনো ভয় পাইনি, কারণ বাবার বাড়িতে সবাই বলতো এটা তোমার মেয়ে না, এটা তোমার ছেলে। কারণ প্রচুর খাটতে পারতাম আমি। শ্বশুর বাড়িতে গিয়ে ধান সিদ্ধ থেকে শুরু করে সব কাজ করতাম। যদি কখনো সম্ভব হয়, যদি কখনো মিলমিশ হয় শ্বশুরবাড়ির সাথে, নিশ্চয়ই সকলের সঙ্গে তোমাদের কথা বলাবো। তখন তোমরা নিশ্চয়ই জানতে পারবে যে তোমাদের নিতু দিদিভাই গ্রামে গিয়েও কিন্তু প্রচুর পরিশ্রম করে এসেছে। সবাই বলতো তোমাদের ছোট বউ লক্ষ্মী, কিন্তু লক্ষ্মী হয়েও কি করতে পারলাম বলো? ছেলেটা অসুস্থ, স্বামীটাও অসুস্থ। গুড মর্নিং বলো। তোমাকে সবাই কতদিন দেখেনি, মাসিমণিরা মামারা কতদিন দেখেনি। বলো সবাই কেমন আছো, জিজ্ঞেস করো সবাই কেমন আছো। এখান থেকেই শুনতে পেয়ে যাবে। তো গলায় জোর বেরিয়েছে। হ্যাঁ, গলায় কত জোর বেরিয়েছে, আগে কথাই বলতো না, তাই তো। বলে দাও গরম পড়েছে, সবাই সাবধানে থাকবে বলে দাও। ওটা পারবো না, ওটা পারবে না কেন? ওটা পারবো না। তা বল দুধ চাটা কার জন্য হলো? আমার জন্য। আমার জন্য। রোজ দুধ চায়ের জন্য বায়না। এই আমার কাপের চা দিবি না। দেখো ওর অনেকটা চা হয়ে গেছে। হ্যাঁ, বান্টির অনেকটা হয়ে গেছে। যা মামির সাথে ব্যাংকে চলে যা, দিয়ে দে তোর ব্যাংকের বইটা মামিকে দিয়ে দে। আমার কাছে টাকা নেই। বলো বাবা, টাকা নেই, ওর ব্যাংকে টাকা নেই, বাবার ব্যাংকেও টাকা নেই। বান্টি তুই কিন্তু কাউকে সই দিবি না, মামিকে তো দিবিই না, তাহলে তোর সব টাকা তুলে নেবে। বাইরে রোদ দেখেছি, আমি কেচেছি, সব হাফ শুকনো হয়ে গেল, সকালে কেচেছি। আমি 7:30টায় ঢুকেছি, 9:30টায় বাথরুম থেকে বেরিয়েছি, তখনই পেয়ে গেলে বলতে পারছি। বান্টি লক্ষ্মী ছেলে বলো, ছেলেটার আমার পটি পেলেও চেপে বসে থাকে। বাবা বলো না কেন, ভয়ে? কি কষ্ট হবে? মায়ের, বাবার, মামির কষ্ট হবে ভেবে বলতে তো হবে বাবা, আমরা ছাড়া আর কে করাবো তোমাকে? কষ্ট হলেও আমাদের তোমাকে বলতে, একটা লোক ভাড়া করে রাখতে হবে। দেখেছিস, বুদ্ধি দেখ। ভগবান দিন দিলে সত্যিই তোমার জন্য একটা লোক রাখবো, তোমাকে পটি করাবে। হ্যাঁ, মানে প্রত্যেকদিন একটা টাইম এসে চান পটি করুন না করুন, পটিতে বসাতে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই টাইমটাতেই এসে পটিতে বসানো হবে এরকম, যে প্রত্যেকবার একবার করে। কি করব বলো? চুলটা কেটে নেবে। হ্যাঁ বাবা, নাহলে গরমে মাথা কষ্ট কর। বাবারও চুল, আমি কালকে সেলুনে গেছিলাম। হ্যাঁ, আমিও কাটবো তো, আমিও ন্যাড়া হব। এই তুই ন্যাড়া হবি? ন্যাড়া হবি? তোমাদের আদরের বান্টি সোনার অনেকগুলো কথা তোমাদের শোনালাম। তোমরা ভালোবাসো, সবাই বান্টি সোনার কথা শুনতে চাও। আর যেহেতু গেঞ্জি পরে থাকে না বলে তোমাদের কাছে আনতে খুব একটা পারি না। তা আজকে জানি না, কথা খুব এলোমেলো হয়ে যাচ্ছে, মনটা খুব খারাপ, সেই কারণেই হয়তো কথা এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে বাবুর টিফিন রেডি করে দিচ্ছি, আর তরকারিটা অনেকটাই ঝোল করেছি। আর কি জানো তো, এই যে আলুগুলো, এগুলো জ্যোতি আলু। আমাদের বাড়িতে না কেউ জ্যোতি আলু খেতে চায় না, ওই যে শক্ত শক্ত হয়ে থাকে। তা আজ কষ্ট করে হলেও একটু বাজারে বেরোবো আলু আনতে, আর যখন যাব তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। এখানে চৈতালি নিয়ে এসেছে ঝোল। বাবা পুকুর থেকে, ভাইয়ের পুকুর থেকে ওই ছোট ছোট চারা বাটা মাছ ধরেছিল, ছোট্ট। আর এখানে তেলাকুচো শাক, আরও অনেক কিছু, ডুমুর ডাঁটা দিয়ে একটা ঝোল বানিয়েছিল দাদা ভাইয়ের জন্য।
তো এখানে বিকালবেলায় সব কাজকর্ম কমপ্লিট, দাদা ভাইয়ের জন্য চা করব। আমি না এই বিকালের দিকে আর চা দুদিন হলো খাচ্ছি না, ভালো লাগছে না, এত গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে চা খেতে। তা দাদা ভাইকে দিয়েই আমি কিন্তু বেরিয়ে পড়ব। তা আজকের ভিডিওতে আমি যেটা বোঝাতে চাইছিলাম যে এই জীবনযুদ্ধ বা এই মারণ রোগের লড়াইতে সবাই কিন্তু শেষ পর্যন্ত সাথ দেয় না। শুভ বিকাল আমার প্রিয় পরিবার। এই দাদাভাইকে চাটা করে এখন বাজে হচ্ছে 6টা, আর এখন একটু বাজার করতে যাচ্ছি, বাজারে একটু বাজার করে তারপর আসবো। আচ্ছা, সবাই কিছু বলেছে তোকে, কিছু বল। তোর হাতটা পড়ে গেছিস, সবাই ভালোবাসা জানিয়েছে, দুঃখ প্রকাশ করেছে, কিছু তো বলবি। কেমন আছিস এখন বল? ভালো আছি, খুব একটা লাগেনি। তোমাদের সবাইকে অনেক লেগেছে, এটা মিথ্যে বলছে, ও লেগেছে। আরে লেগেছে, তাও কেন লাগলো সেটা বল। আর বাসটা চলে যেতে তুই বলছিস কি হবে? বাসগুলোকে ধরে কি মারবো? সবাই তোর খোঁজ করেছে, সবাই ভালোবাসা জানিয়েছে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। শুরুতে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার সাথে অনেক মানুষ ছিল, দাদা ভাইয়ের বন্ধু বলতে যাদের সাথে কাজ করতো। আর আমাদের মা শীতলার মূর্তি দেখো, মানে মাকে কত অপূর্ব সুন্দর লাগছে। আর আমাদের আগে একজন সাদা পাঞ্জাবি পরেছিল, ওটা আমার বাবা যাচ্ছিল, জানো তো। তা যেটা বলছিলাম যে শুরুতে অনেক মানুষ ছিল, দাদাভাই যাদের গাড়ি চালাতো, অনেক আমাদের আত্মীয় স্বজন, আস্তে আস্তে না সবাই দূরে চলে গেল। আমি কিন্তু কারোর ওপর জোর খাটাতে পারি না, কারণ কারোর দায় নেই আমাদের ওপরে, তাই না? তারা যতক্ষণ আমাদের সাথ দিয়েছে এটাই অনেক। কিন্তু আমি তো তার স্ত্রী, আমাকে কিন্তু শেষ অবধি এই লড়াইটায় একা থাকলেও এই লড়াইটায় কিন্তু শেষ পর্যন্ত আমাকে একাকেই লড়তে হবে। হ্যাঁ, গুনে গুনে 2 কি 3টে মানুষ আমার সাথে এখনও আছে। চৈতালি একজন, এক ভাই, সেটা তো তোমাদের বলেছি। আর এই দেখো এই সেলুন দোকানটা দেখছো, এখানে দাদা ভাইয়ের আর বান্টি শোনার জন্য ঢুকেছিলাম চুল কাটাবো বলে। অনেকগুলো কাজ আজকে করেছি জানো। ঘর খুঁজতে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি, ঘর ভাড়াও কিন্তু খুঁজতে গেছিলাম, অনেকগুলো কাজ করেছি। আর এই যে আমার বাবা এই মন্দিরটায় ওই যে মালপত্র দেয়, আমার বাবার দোকান আছে, ওই যে সাদা পাঞ্জাবি পরে বলছিলাম, তা বাবা এখানে মালপত্র দিতে এসছে। আর এখানে না বাজার করতে এসেছি, এত দাম, শুধু 500 পটল আর টমেটো আর এই যে আলু নিতে এসেছি, চন্দ্রমুখী আলু 35 টাকা করে কিলো। আর এই পেঁয়াজগুলো নিল 40 টাকা করে কিলো। তো এই নিয়েই আমরা কিন্তু বাড়ি চলে যাব। আর যেটা বলছিলাম, তা ইউটিউবেও এসেছি, অনেক মানুষ শুরুতে ছিল, এখন প্রথম দিকের অনেক মানুষ আমাদের ছেড়ে, মানে আমার সাথে আর যোগাযোগ নেই। তা এটাই বলার উদ্দেশ্য যে শেষ পর্যন্ত সবাই থাকে না, জানি না আমার সাথে কে কে থাকবে। তা যেই আছো, যতটুকু আছো, সবাইকে জানাই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, যে এতটা পথও তোমরা আমার সাথে এসেছো, আমাকে সাথ দিয়েছো, মনের জোর বাড়িয়েছো। এতটুকুই বলবো, এই ধরনের রোগ যেন না কারোর পরিবারে আসে, কারণ এই রোগ যার পরিবারে ঢোকে সব শেষ করে দেয়। এতটুকুই বলবো যে তোমরা আমার শক্তি, তোমরা আমার ভালোবাসা, প্রত্যেকটা মানুষ। আর এখানে আমি কিন্তু একদমই ফুচকা খাই না, তার জন্য ওরা আমাকে ভীষণভাবেই রাগাচ্ছিল। তা এইটা কিন্তু আমার ননদকে আমি খাওয়ালাম, যে ওরা ফুচকা খেতে খুব ভালোবাসে। আর দাদা ভাই আর বান্টি তো ঘরে বসে থাকে, কিছুই তো খায় না, একটু খুশি ওদের দেওয়ার চেষ্টা করলাম। আমার তো বেশি ক্ষমতা নেই ওদেরকে খাওয়ানোর, যতটুকু আছে তাই দিলাম। আর সেটুকু খুশিটাও তোমাদের সাথে কিন্তু ভাগ করে নিলাম। তার সাথেই তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।